একটা খবর হঠাৎ করে আমার চোখে পড়লো এবং খুবই গুরুত্বপূর্ণ মনে করেই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সেটা হচ্ছে ডিফেন্স ইন্ডেক্স নামে একটি টুইটার পেজ, মানে বর্তমানে এক্স বলা হয়, এক্স পেজ। সেখানে লিখেছে যে, যদিও ইংলিশে লিখেছে, তুরস্কের সহায়তায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী নতুন সক্ষমতা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেশে প্রথমবারের মতো এই টাইগার মিসাইলটি এখানে উৎক্ষেপণ করা হয়েছে। আমরা এখন রয়েছে টেকনাফের চিলখালি এলাকায়। এই জায়গা থেকে আসলে সেনাবাহিনীর মহড়ার যে স্থানটি টাইগার মিসাইল উৎক্ষেপণ উপলক্ষে, মানে তুরস্ক বাংলাদেশকে ক্ষেপণাস্ত্র দিয়েছে, যেই ক্ষেপণাস্ত্র অনেক দূরে গিয়ে আঘাত আনতে পারে, এবং এইটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা নতুন শক্তির উৎস হলো। এখানে লিখেছে যে বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো সফলভাবে পরীক্ষা চালিয়েছে তুরস্কের তৈরি TG-300 কাপন রকেট। এই রকেট সর্বোচ্চ 120 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের সামরিক ইতিহাসে এক নতুন মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। সামরিক পর্যবেক্ষকদের মতে এই রকেট ব্যবস্থা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন এনে দিবে। এটি শুধু শত্রুর ঘাঁটিই নয়, বরং দূরবর্তী কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংসে কার্যকর ভূমিকা রাখতে পারবে। তুরস্কের রকেটসান নামক প্রতিষ্ঠান এই রকেট সিস্টেম তৈরি করেছে, যা আধুনিক প্রযুক্তি ও উচ্চ নির্ভুলতা সম্পন্ন। মানে খুবই আধুনিক প্রযুক্তি এবং টার্গেটে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। প্রতিটি রকেটের ওয়ারহেড প্রায় 105 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম, এবং এটি জিপিএস ও ইনারশিয়াল নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়, জিপিএসের মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে সম্প্রতি ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠেছে। এর আগেও সাজোয়া যান ও ড্রোন সরবরাহ চুক্তি হয়েছে। এবার দূরপাল্লার রকেট পরীক্ষার মাধ্যমে সেই সম্পর্ক আরও শক্তিশালী হলো। দেশের চলমান ফোর্সেস গোল 2030 আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসাবেই এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রযুক্তি নির্ভর ও দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসাবে রূপান্তরের প্রক্রিয়া আরও জোরালো হলো। বাংলাদেশ সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও সামরিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনে বাংলাদেশ সেনাবাহিনীর আরও উন্নত প্রযুক্তির অস্ত্র সংগ্রহ এবং পরীক্ষার ঘোষণা আসতে পারে। এই সফল রকেট পরীক্ষা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি কার্যকর ও নির্ভরযোগ্য প্রতিরক্ষা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। এটি শুধু প্রতিরক্ষার ক্ষেত্রেই নয়, বরং আঞ্চলিক নিরাপত্তায়ও দেশের ভূমিকা জোরদার করবে। এবং আপনারা অলরেডি দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটা ভিডিও আপলোড করেছে এবং দেখিয়েছে যে এই ক্ষেপণাস্ত্র কীভাবে দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম। যদিও এখন পর্যন্ত আমি বাংলাদেশের কোনো নিউজ পেপারে এই সংবাদ দেখিনি, এবং বাংলাদেশ আর্মির অফিসিয়াল ফেসবুক পেজ বা ISPR থেকে কোনো বক্তব্য এ ব্যাপারে শুনিনি। কিন্তু এটা সত্য যে তুরস্কের তৈরি ড্রোন বাংলাদেশ কিনে বাংলাদেশ পরীক্ষাও চালিয়েছে, যেটা 120 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। নিঃসন্দেহে এটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য একটা বড় শক্তি, বড় অ্যাচিভমেন্ট, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা শুনে ভারতের অবস্থা কী হবে। দর্শক, নিঃসন্দেহে ভারত এটা শুনে খুবই চিন্তিত হয়ে পড়বে, কোনো সন্দেহ নাই। কারণ বাংলাদেশ কিছুদিন আগে যখন লালমনিরহাটে তাদের পুরাতন বিমানবন্দর আবার চালু করার ঘোষণা দিয়েছিল এবং সেখানে কিছু চীনের তৈরি যুদ্ধ বিমান থাকবে, এটা শুনেই ভারতের চক্ষু চড়ক গাছ। কারণ লালমনিরহাট ভারতের সীমান্তের খুবই কাছে এবং চিকেন নেক থেকেও কিন্তু খুবই কাছে। এইরকম একটা স্পর্শকাতর জায়গায় যখন বাংলাদেশ একটা বিমান ঘাঁটি করবে, যুদ্ধ বিমানের ঘাঁটি, তখন স্বভাবতই ভারত খুবই চিন্তিত। তো দেখেন, এই কারণেই ভারত কিন্তু আগে থেকেই নাকশ। কিন্তু এখন এই তুরস্ক থেকে গোপনে ক্ষেপণাস্ত্র আনলো, এনে পরীক্ষা চালালো। অবশ্যই ভারতের কাছে সংবাদ গেছে, কারণ ভারতের গোয়েন্দারা নিশ্চয়ই এই সংবাদ বের করে তাদের কাছে দিয়েছে। তো এখন ভারত চুপ থাকলেও ভারত কিন্তু
তারা যে মনে মনে নাকশ হয়েছে এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি আসলে পারমাণবিক সক্ষমতা অর্জন করবে? দেখুন, এই যেই তুরস্ক থেকে ক্ষেপণাস্ত্রটা আনলো, এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড প্রায় 105 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। এখন এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ভিতরে 105 কেজি বিস্ফোরকের বদলে যদি এই 105 কেজি বা সামান্য পরমাণু অস্ত্র দিয়ে দেয়, তাহলেই কিন্তু যেই দেশের দিকে ছুড়বে ওই দেশ পুরাটা শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। এরকম হচ্ছে পরমাণু অস্ত্র। ইরান ইসরায়েল আক্রমণের পরে সব আরব দেশগুলো কিন্তু একটা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। গোপনে গোপনে এখন সব আরব দেশগুলো চাইতেছে পরমাণু সমৃদ্ধশালী হওয়ার। সৌদি আরব, জর্ডান, কাতার, কুয়েত সবাই টাকার তো অভাব নেই, ওরা চাইতেছে এখন পরমাণু অস্ত্র ক্রয় করার জন্য, এবং সেজন্য তারা পাকিস্তানের সঙ্গে গোপনে আলাপ আলোচনাও শুরু করে দিয়েছে। পাকিস্তানকে বলতেছে টাকা যত লাগে নেই, তবুও তোদের যে এই পারমাণবিক অস্ত্র তৈরি সক্ষমতা, এই প্রযুক্তিটা আমাদেরকে দে। তো এখন বাংলাদেশের ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের চারদিক দিয়ে ভারত, এখন বাংলাদেশও এই সাম্প্রতিক সময় হাসিনা পালিয়ে যাওয়া পরবর্তী সময়ে বাংলাদেশও একটু নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এখন আপনি দেখেন যে বাংলাদেশে রূপপুর পারমাণবিক প্রকল্প তৈরি হচ্ছে, এবং এই পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রচুর ইউরেনিয়াম দরকার হয়, মানে পরমাণু দরকার হয়, যেগুলি রাশিয়া সরবরাহ করে থাকে। এখন এই সেম পরমাণুই কিন্তু আবার অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। এই বিদ্যুৎ উৎপাদনের পরমাণুকে একটু মডিফাই করে নিয়ে ওই ক্ষেপণাস্ত্রর ওয়ার হেডে দিলেই এটাই কিন্তু পরমাণু ক্ষেপণাস্ত্র হয়ে যায়। সুতরাং দুটা কিন্তু খুব দূরের প্রযুক্তি না। এখন যদি রাশিয়া বাংলাদেশকে এই পরমাণু প্রযুক্তি দিয়ে দেয়, এই কারণে শেখ হাসিনার আমলে যখন শেখ হাসিনা রাশিয়ার সঙ্গে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি করে, তখন ভারত বলেছিল যে হাসিনা, তোমাকে আমরা ভালোবাসি, তুমি ভালো প্রধানমন্ত্রী, তুমি ভারতের স্বার্থ দেখো, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা তোমাকে বিশ্বাস করি না। হাসিনা বলল তাহলে কি করতে হবে? বলল আমরা এই রূপপুর পারমাণবিক প্রকল্পে ভারতের কয়েকজন লোককে নিয়োগ দেব, তারা নজর রাখবে যে এখানে পারমাণবিক বিদ্যুৎ তৈরির আড়ালে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করা হয় কিনা, এবং এর বেতন তোমরা দিবে। হাসিনা বলল আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো সেই সময় থেকেই প্রায় 17 থেকে 18 জন ভারতীয় সবসময় এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তারা নজর রাখতো যে এখানে আসলে কোনো পরমাণু অস্ত্র তৈরি করা হচ্ছে কিনা। আমি জানি না হাসিনা পলায়ন পরবর্তী সময় এখনো তারা আছে কিনা, থাকলেও অবাক হব না। তো এখন যদি রাশিয়া বাংলাদেশকে সেই প্রযুক্তি দিয়ে দেয়, এতেও কিন্তু ভারত চিন্তিত। যাক, পরমাণু পরের কথা, পরমাণু সক্ষমতা বাংলাদেশ কোনোদিন অর্জন করে কিনা সেটা দেখা যাবে, তবে হয়তো করতে পারে, কিন্তু এখনো অনেক সময় লাগবে। কিন্তু এই যে তুরস্কের তৈরি যে ক্ষেপণাস্ত্র, যেই ক্ষেপণাস্ত্র 120 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে নির্ভুলভাবে। যশোরের বেনাপোল সীমান্ত থেকে কলকাতার দূরত্ব 87 কিলোমিটার। তার মানে বাংলাদেশের এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের আশেপাশে যে ভারতের রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোর যে শহরগুলো আছে, কলকাতা বলেন, নাগরতলা বলেন, বা ত্রিপুরা, মণিপুরম, সব জায়গায় আঘাত আনতে পারে। যদিও আমরা মনে করি যে বাংলাদেশ এটা কখনোই করবে না, কারণ এটা করা মানে আর একটা আত্মঘাতী সিদ্ধান্ত, বাট এই সক্ষমতা তো আছে, এবং এই সক্ষমতা আছে বিধায় ভারত অত্যন্ত চিন্তিত হয়ে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। কারণ একটা প্রতিবেশী দেশ যখন সে অস্ত্রে শস্ত্রে সমৃদ্ধ হয়, তার সেনাবাহিনী শক্তিশালী হয়, তার সেনাবাহিনীর ট্রেনিং প্রাপ্ত হয়, এবং তার সেনাবাহিনী সবসময় রেডি টু ফাইট এরকম মুডে থাকে, তাহলে পার্শ্ববর্তী দেশ তারা অতটা নিরাপদ বোধ করে না। এটা হয়, যেমন রাশিয়া কেন ইউক্রেন আক্রমণ করলো এই কারণে যে ইউক্রেন সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে খুবই শক্তিশালী হয়ে যাচ্ছিল, এবং শেষ পর্যন্ত ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার ঘোষণা দেয়। এই কারণেই রাশিয়া নিজেদেরকে ভলনারেবল মনে করে ইউক্রেন আক্রমণ করে। তো সেরকমই এখন যদি বাংলাদেশ এবং ভারত যুদ্ধ হোক আর না হোক, যদি বাংলাদেশ ক্রমে ক্রমে নিজেদেরকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত করে ক্রমে ক্রমে আধুনিক যুদ্ধ বিমান কিনে, এবং চিকেন নেকের মতো স্পর্শকাতর জায়গা লালমনিরহাট সেখানে বিমান ঘাঁটি করে, তাহলে ভারতের উদ্বিগ্ন হওয়ার অবশ্যই কথা। এবং রাশিয়া রামপালে একটা পারমাণবিক বিদ্যুৎ তৈরি করেছে, এবং সেখানে প্রচুর ইউরেনিয়াম ব্যবহার হচ্ছে, এবং সেই ইউরেনিয়াম থেকে যদি 3 থেকে 4 কেজি ইউরেনিয়াম অস্ত্র তৈরি করে এই ধরনের রকেটের ওয়ারহেডে বসিয়ে দেয়, তাহলে কি হবে? তাহলে তো বাংলাদেশও পরমাণু শক্তির অধিকারী হয়ে যাবে, এবং এই পরমাণু অস্ত্র এমন, মানে এইটা একবার ছাড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পরমাণু অস্ত্র শুধু
ইসরায়েলের কাছে আছে, যদিও ঘোষণা দেয় নাই, আমেরিকা, তারপরে রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, চায়না, ভারত, পাকিস্তান। আর ইরানের কাছে আছে মনে করা হয়, কিন্তু আছে কিনা এখনো জানি না, তবে থাকতে পারে। তো দর্শক, এই হচ্ছে কি অবস্থা। এখন দেখা যাক কি হয়। আর এটা প্রচার করা হয়েছে একটা টুইটার পেজ থেকে, সেটা হচ্ছে ডিফেন্স ইন্ডেক্স। এই ডিফেন্স ইন্ডেক্স বিভিন্ন দেশের যে সামরিক সরঞ্জাম নির্মাতা কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর উপর নজর রাখে, তাদের আয় ব্যয় বিক্রি এগুলোর উপর নজর রাখে, এবং যে কোনো দেশের সামরিক বাজেট সম্পর্কেও তারা খোঁজখবর রাখে। এই ডিফেন্স ইন্ডেক্সের টুইটারের একটা পেজ থেকে আমি নিয়েছি, ভেরিফাইড পেজ। বাট 100% শিওর আমি না। আপনারা একটা ভিডিও দেখলেন যে যেভাবে পরীক্ষা করা হচ্ছে মিসাইলটা, এবং বাংলাতে কথাও শুনতে পাচ্ছি আমরা। তো 100% শিওর না হলেও আসলে যেহেতু ভেরিফাইড পেজ, ডিফেন্স ইন্ডেক্স ভেরিফাইড পেজ, যদিও আজকাল টুইটারকে কিছু টাকা দিলেই টুইটার ভেরিফাইড করে দেয়, তারপরেও আমার কেন জানি মনে হয় এই ঘটনাটা সত্য, এবং এই সত্য বলেই আপনাদেরকে এই ঘটনা অবহিত করলাম। এবং যদি পরবর্তীতে অন্য কোনো সূত্র থেকে আরও কোনো খবর পাই, আপনাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দেব। সে পর্যন্ত বিদায়, ভালো থাকবেন।